সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। শুরু করছি সমকালীন ভাবনাভিত্তিক আলাপচারিতার অনুষ্ঠান কি ভাবছেন। সুপ্রিয় দর্শক, ২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছিল। গণঅভ্যুত্থানের পরে ক্ষমতাসীন হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। সেই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে একটি জাতীয় সনদ তৈরি হয়েছিল। সেই সনদের অধীনে একটি গণভোট হয় এবং সাধারণ ভোট হয়, সাধারণ নির্বাচন হয়। সাধারণ নির্বাচনে বিএনপি ক্ষমতাসীন হয় সংখ্যাগরিষ্ঠ হয়ে। এখন বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে সেই গণভোটের রায় বা সেই জুলাই সনদ, সেটা বিএনপি বাস্তবায়ন করতে গড়িমসি করছে, অভিযোগ করছে এটা বিরোধী দল, সংসদের বিরোধী দল। আজকে ২০২৬ সালের জুলাই মাস, এ বিষয় নিয়ে এখন অনেক কথাবার্তা চলছে রাজনৈতিক অঙ্গনে। পাশাপাশি দু একদিন আগে মাননীয় তথ্যমন্ত্রী আমাদের ৭১ সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধের রাজনৈতিক সংগ্রাম এবং সামরিক নেতৃত্ব নিয়ে একটি মন্তব্য করেছেন, এটা নিয়েও আলোচনা চলছে। পাশাপাশি সাতক্ষীরার জামাত দলীয় একটা সংসদ সদস্যের একটি নারী কেলেঙ্কারি নিয়ে খুব আলোচনা চলছে, তুমুল আলোচনা চলছে। ইতিমধ্যে জামাত ইসলাম তাকে বহিষ্কারও করেছে। এইসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। ইতিমধ্যে আলোচক হিসেবে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল ছাত্র সংসদের এক সময়ের নির্বাচিত সহসভাপতি, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য জনাব রোকনুজ্জামান রোকন। জনাব রোকনুজ্জামান রোকন, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি সমকালীন ভাবনার সমস্ত দর্শক শ্রোতাদের এবং এদেশের জনগণকে। জি রোকন ভাই, আমি একটু আগে আলোচনায় বলছিলাম জুলাই সনদ নিয়ে। তো এটা হচ্ছে জুলাই মাস যাচ্ছে বলে আমাদের জুলাই সনদটার ব্যাপারে আরো বেশি কথা বলতে হচ্ছে। যে জুলাই সনদ, বিরোধী দল অর্থাৎ জামাত ইসলাম, এনসিপি, আরো দু একটি দল আছে বিরোধী দলে, এরা বলছে যে ক্ষমতাসীন বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে গড়িমসি করছে। আবার বিএনপি বলছে আমরা জুলাই সনদের প্রতিটি হরফ আমরা বাস্তবায়ন করব। পাশাপাশি আপনার জাতীয় সংসদে সংবিধান সংস্কার না সংবিধান সংশোধন, এই বিষয়টা নিয়ে বিতর্ক চলছে। বিএনপি বলছে সংবিধান সংস্কার, বিরোধী দল বলছে সংবিধান সংস্কার, আর বিএনপি বলছে সংবিধান সংশোধন। এই বিষয়টা নিয়ে বিতর্ক চলছে। এদিকে জুলাই সনদের বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধানের সংশোধন, সংবিধানের সংস্কার, এই বিষয়গুলো তো নিশ্চয়ই খেয়াল রাখছেন আপনি। আপনি তো একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। একসাথে অনেক প্রশ্ন করে ফেলেছেন। আমার মনে হয় যে অল্প অল্প করে প্রশ্ন করলে অল্প অল্প করে উত্তর দিলে ভালো হয় আর কি। হ্যাঁ, ডেফিনেটলি একটার সাথে আরেকটা রিলেটেড, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনার মতো করে, আপনার সুবিধা মতো করে আপনি জবাব দেন প্লিজ। আমি একটু জুলাই সনদ সম্পর্কে কথা বলতে চাই। এবং জুলাই সনদ একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন শেখ হাসিনার সরকার পতন হয় এবং এরপরে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ক্ষমতায় আসে। তারা কয়েকটি সংস্কার কমিটি করে। এর ভিতরে এই সংবিধান সংস্কার কমিটির যে বিষয়টা, এটা গুরুত্বপূর্ণ ছিল এবং গুরুত্বপূর্ণ আছেও বলতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে তারা দিনের পর দিন বসে জুলাই সনদ তৈরি করেছে বা সংবিধান সংস্কার ব্যাপারে আলাপ করেছে। ঠিক আছে, এখন সৌভাগ্যক্রমে হোক আর দুর্ভাগ্যক্রমে হোক, আমি 2 দিন হাফ বেলা করে ওই মিটিং এ উপস্থিত ছিলাম। এখানে বিএনপি যে বিষয়টা বলছে বা পরিষ্কার করে বলছে না, জুলাই সনদের
যে সমস্ত বিষয়ে বিএনপির একমত, সেই সমস্ত বিষয়ে তারা বাস্তবায়ন করবে, এবং যে সমস্ত বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে সেগুলো বাস্তবায়ন করতে বিএনপি বাধ্য না। কারণ হচ্ছে তারা তো আগেই জানিয়ে দিয়েছে এই বিষয়ে আমার ভিন্ন মত আছে। শুধু বিএনপি জানায় নাই, অন্য অন্য রাজনৈতিক দল যারা ওই ঐক্যমত্য কমিশনের মিটিং এ উপস্থিত ছিল, তাদের যে সমস্ত বিষয়ে ভিন্ন মত ছিল সেগুলোও জানিয়ে দিয়েছে। তো অর্থাৎ আমি বলতেছি যে বিএনপির পক্ষ থেকে পরিষ্কার উত্তর দেওয়া দরকার যে জুলাই সনদের যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত্য কমিশনে ঐক্যমত পোষণ করেছি সে সমস্ত বিষয়গুলো আমরা বাস্তবায়ন অবশ্যই করব। এর বাইরে যে সমস্ত বিষয়ে আমাদের ভিন্ন মত আছে সেটা তো আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম। এটি নিয়ে রাজনীতি করার কিছু নাই। এটি নিয়ে যারা রাজনীতি করছে তারা হচ্ছে মুনাফেকের মতো কাজ করছে, এটা আমি মনে করি। 2 নম্বর হচ্ছে জুলাই সনদ সম্পর্কে আমি একটু বলি। জি যদি জনাব রোকন, আমি একটু ইন্টারাপ্ট করি এখানে। আপনি বললেন যে এটা নিয়ে যারা রাজনীতি করছে তারা মুনাফেকের কাজ করছে, এটা কি স্পষ্ট করবেন কারা? হ্যাঁ, বলছেন যে জি এটা অবশ্যই হচ্ছে জামাত এবং এনসিপি এটা নিয়ে পানি ঘোলা করছে। হ্যাঁ, তা আমার বক্তব্য হচ্ছে আমি জুলাই সনদ নিয়ে একটু কথা বলতে চাই। আমরা জানি এবং দেখেছি আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধকে শেখ হাসিনা পারিবারিককরণ করেছিল, আর সেটা ইতিহাস বিকৃতি। আবার এই জুলাই সনদে এই যারা জুলাই সনদ তৈরি করেছে, জাতীয় ঐক্যমত্য কমিশন, মানে অর্থাৎ ইউনূস সাহেবের নেতৃত্বে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, তারা আরো ভীষণভাবে ইতিহাস বিকৃতি করেছে। যেমন শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধকে পারিবারিককরণ করে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল, শুধু মুক্তিযুদ্ধ নিয়ে একটি কথা বলাই বাকি রেখেছিল যে 71 সালের 9 মাস আমি আমার বাপ এবং মা গুলি চালাইছি, আর সবই পারিবারিককরণ করেছিল। আবার এই জুলাই সনদ অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছে, আপনি পড়ে দেখবেন, আমার হাতে জুলাই সনদ, এই দেখেন আমার হাতে জুলাই সনদ, এখানে লেখা আছে যে 25শে মার্চ হানাদার বাহিনী গণহত্যা চালায়। তাহলে কোন হানাদার বাহিনী গণহত্যা চালালো? এটা কি ইন্ডিয়ান হানাদার বাহিনী, আমেরিকান হানাদার বাহিনী, না ফিলিপাইনের হানাদার বাহিনী, না বার্মার হানাদার বাহিনী? অর্থাৎ পাক হানাদার বাহিনীর কথাটা বলতে ওনাদের কি ভাসুরের নাম বেঁধেছে যে পাক হানাদার বাহিনী কথাটা বলতে পারলো না তারা? আর একটা কথা বলেছে, 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা হয়। ঘোষণাটা কি আল্লাহর কোন ফেরেশতা দিয়ে গেল, নাকি মানুষ ঘোষণা করলো? এটা জুলাই সনদের ভিতর নাই। 2রা মার্চ নাই, 3রা মার্চ নাই, 7ই মার্চ নাই, 27শে মার্চ নাই। এবং যে সরকারের অধীনে, দুঃখিত, যে সরকারের অধীনে, যে সরকারের সামরিক এবং রাজনৈতিক কর্তৃত্বে মুজিবনগর সরকার অর্থাৎ অস্থায়ী বাংলাদেশ সরকার, সেই সরকারের রাজনৈতিক এবং সামরিক কর্তৃত্বে 9 মাস মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, সেই সরকারের নাম গন্ধ নাই। ইতিহাস বিকৃতির অভিযোগ আমরা শেখ হাসিনার প্রতি বারবার করেছি। ইতিহাস বিকৃতি শেখ হাসিনা যদি নাতনি হয়, আর ইউনূস সরকার ইতিহাস বিক্রির ক্ষেত্রে শেখ হাসিনার দাদা, অর্থাৎ বাংলাদেশে এইটাই চলছে। এই বিষয়টা মেনে নেওয়া যায় না। সেই ক্ষেত্রে আমার প্রস্তাব, সুনির্দিষ্ট প্রস্তাব, আমাদের আমাদের হচ্ছে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আমাদের বীরত্ব গাথা, যে সমস্ত ঘটনা আছে, 69 গণ অভ্যুত্থান আছে, 71-এর মহান মুক্তিযুদ্ধ আছে, 90-এর গণ অভ্যুত্থান আছে, জুলাইয়ের গণ অভ্যুত্থান, এই সমস্ত বিষয়ে
নির্মোহভাবে ইতিহাস তৈরি করার জন্য আমি বলবো যে একটা কমিশন করা হোক, এবং সেই কমিশনের যে তারা দলিল তৈরি করবে সেই সমস্ত দলিলে সবার স্বাক্ষর করতে হবে। এই বিতর্ক বছরের পর বছর, যুগের পর যুগ ধরে চলতে পারে না। যে কোনো জাতি যদি ঐক্যবদ্ধ না হয়, সেই জাতি উন্নতি করতে পারে না। আমরা সারা বছর ধরে ইতিহাস বিকৃতি, অন্যের সমালোচনা, খারাপ কথা, এই সমস্ত নিয়েই আলোচনায় আসি। দেশের উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি কিভাবে হবে সেই আলোচনা কম। জাতীয় সংসদেও আমরা দেখেছি যে আলোচনাগুলো হয় অনেক ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য না। তারপরেও এই গণ অভ্যুত্থানের পরে যে জাতীয় সংসদ গঠিত হয়েছে, আমরা আশা করব সেই জাতীয় সংসদ জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে। একই সাথে আইনমন্ত্রীকে বলতে শুনলাম, আমাদের মাননীয় আইনমন্ত্রী বলেছেন যে ঠিক আছে, জুলাই সনদ এবং গণভোটের যে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সমস্যা আছে, আমরা আলাপ করতে রাজি আছি। একটা সংসদীয় কমিটি করে দেওয়া হয়েছে। সেই সংসদীয় আইনমন্ত্রীর নেতৃত্বে, মাননীয় আইনমন্ত্রীর নেতৃত্বে যা সংসদীয় কমিটি হয়েছে, সেখানে সরকারি দল এবং বিরোধী দলের সদস্যরা আছেন। আমরা আশা করব তারা ঐক্যমত্যের ভিত্তিতে ভবিষ্যতে একটা ভালো কিছু উপহার দেবে। এরপরে হচ্ছে আপনি যেটা বলেছেন মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে, আমাদের মাননীয় তথ্যমন্ত্রী বলেছেন মুক্তিযুদ্ধের সামরিক নেতৃত্ব দিয়েছে জিয়াউর রহমান সাহেব, আর রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন শেখ মুজিবুর রহমান সাহেব। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আমাদের মাননীয় তথ্যমন্ত্রী লার্নেড ম্যান, ভালো বক্তা, সুদর্শন পুরুষ। আমরা একসাথে ছাত্র রাজনীতি ছিলাম। উনি জ্ঞানী মানুষ। উনি কেন ওইটা বললেন সেটার হয়তো কারণ থাকতে পারে। কারণটা যদি এইভাবে ধরি যে, যেমন আওয়ামী লীগ জেনারেল জিয়া বা মেজর জিয়াকে মুক্তিযুদ্ধের শিকারী করতে চায়। জেনারেল জিয়াকে বলছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলছে সে ছিল কোন মুক্তিযুদ্ধ ছিল না, সে ছিল পাকিস্তানের চর। একজন ব্যক্তি, একটা সেক্টর কমান্ডার, একটা ফোর্স কমান্ডার, তাকে পাকিস্তানের চর বানিয়েছে আওয়ামী লীগ। এগুলো হচ্ছে খারাপ দৃষ্টান্ত। এখানে এখানে আওয়ামী লীগ যদি পাকিস্তানের চর বানায়, তাহলে বঙ্গবন্ধু সরকার তো বীরত্তম খেতাব দিয়েছে। সে পাকিস্তানি চর হলে বঙ্গবন্ধু সরকার তাকে বীরত্তম খেতাব দিত। আমি একটু শেষ করি। তাহলে ইতিহাস বিকৃতির এই যে ধারা চলতেছে, এটা বন্ধ করতে হবে। মাননীয় তথ্যমন্ত্রী যেটা বলেছেন, এটাকে আমি সঠিক মনে করছি না। কারণ এখানে উল্লেখ করা দরকার ছিল যে 9 মাস আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে অস্থায়ী সরকারের রাজনৈতিক এবং সামরিক কমান্ডে। সে কথাটা উনি উল্লেখ করেন নাই। এটা আমি মনে করি ওনার মতো জ্ঞানী লোক, হ্যাঁ, এবং একই সাথে উনি ছাত্র রাজনীতির দীর্ঘ অভিজ্ঞতা এবং মাঠ থেকে উঠে এসেছেন। উনি কেন এটা বললেন, হয়তো আওয়ামী লীগ যেভাবে ইতিহাস বিকৃতি করেছে সেটার ধারাবাহিকতা হতে পারে। তারপরেও আমি বলতে চাই, মানে আওয়ামী লীগ অধম এই কারণে আমি উত্তম হব না, বিষয়টা এমন নয়। জি রোকন ভাই, এই যে মাননীয় তথ্যমন্ত্রী যেটা বলেছেন, আপনি এটাকে বলছেন ইতিহাস বিকৃতি। এটা কি ওনার ব্যক্তিগত মতামত নাকি ওনার দলীয় অবস্থান? আপনার কি মনে হয়? উনি তো আসলে ওনার কথার মধ্য দিয়ে এটা তো উল্লেখ করেন নাই, এবং বিএনপির পক্ষ থেকে পরে এটাকে রিজয়েন্ডার বা স্বাগতও জানানো হয় নাই যে আমাদের তথ্যমন্ত্রী মহোদয় যা বলেছেন সঠিক বলেছেন, বা এটা আমাদের দলীয় সিদ্ধান্ত, অথবা এটা ওনার ব্যক্তিগত অভিমত। এ বিষয়ে বিএনপির দলের পক্ষ থেকে কিছু বলা হয় নাই। অতএব আমরা ধরে নিতে পারি অনেকটা যে কিছু না বলা মানে তো সম্মতির লক্ষণ। এবং সেই ইতিহাস বিকৃতির যে ধারা চলে আসতেছে এটা অব্যাহত থাকুক, এটাও হয়তো বিএনপি চাচ্ছে। আর এটা ধারা অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত সবাই ঐক্যমত্যে না আসবে। জি রোকন ভাই, আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। আপনি ওটা পরিষ্কার করেছেন ওই বিষয়টি। সেটা হলো যে
সামাজিক যোগাযোগ মাধ্যম তো সারা পৃথিবীতে এখন খুবই শক্তিশালী। হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমটা এখন হয়ে গেছে যে আপনার ক্ষমতাসীনদের বা যে কোনো মানুষের জবাবদিহিতার একটা প্ল্যাটফর্ম। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো জিনিস যদি প্রচারিত হয় তাহলে সেখানে মানুষ জবাব দিতে বাধ্য হয়, প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হয়। আমি বলতে চাচ্ছি যে গত কয়েকদিন আগে আপনার সাতক্ষীরা 4-এর জামাত দলীয় সংসদ সদস্য উনি একটি নারী কেলেঙ্কারির একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মানুষের মধ্যে প্রচন্ড আলোচনা, প্রচন্ড ক্ষোভ জন্ম নিয়েছে। এইটার পরে জামাত ইসলাম দলীয়ভাবে বসে তাকে বহিষ্কার করেছে। তো এই যে একজন রাজনীতিবিদ তার চরিত্রের স্খলন, নৈতিক স্খলন হলো, এটা আমরা ধরে নিতে পারি যে ঘটনাটা সত্য, যেহেতু জামাত তাকে বহিষ্কার করেছে আমরা ধরে নিতে পারি সত্য। এইটা টোটাল রাজনীতির উপরে কোনো প্রভাব পড়ে কিনা বা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি বলেছেন রাজনীতির উপর প্রভাব পড়ে কিনা। অবশ্যই রাজনীতির উপর প্রভাব পড়ে, কারণ উনি নির্বাচিত জাতীয় সংসদের সদস্য, শুধু একবার না, এর আগে উনি 2বার নির্বাচিত হয়েছিলেন। সেক্ষেত্রে একজন রাজনীতিবিদের মানে পদস্খলন বা নৈতিক স্খলন সমস্ত রাজনীতিবিদদের চরিত্রের উপরে কালিমা লেপন করে। তারপর আমি বলতে চাই, জামাত বহু চেষ্টা করেছিল এটাকে ধামাচাপা দেওয়ার, কিন্তু না পেরে শেষ পর্যন্ত আহ, মানে কি বলবো, শেষ পর্যন্ত ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। তো এটা জামাত শেষ পর্যন্ত যে ব্যবস্থা নিছে, এটাই হচ্ছে বড় ব্যাপার। এর আগেও আমরা 2-একটা কেস দেখেছি, যেমন মামুনুল হকের কেসও দেখেছি। সেই ক্ষেত্রে যেহেতু মামুনুল হক সাহেব পার্টির প্রধান ছিলেন, ওনার বিরুদ্ধে আর কে ব্যবস্থা নেবে, তো উনি সেটা সেইভাবে ধামাচাপা দিয়েছেন। হ্যাঁ, এটা ঘটনা হচ্ছে যে এই সমাজে আরো বহু ঘটনা ঘটছে, ঘটছে না তা না, এবং অনেক রাজনীতিবিদও ঘটাচ্ছেন, কিন্তু সেটা ধরা পড়ে নাই, উনারটা ধরা পড়েছে। আমি মনে করি যে তার এই যে একটা লোককে আর সংসদে রাখা ঠিক হবে না। দেশের অতীতের হচ্ছে মানে উদাহরণ হচ্ছে, দল থেকে বহিষ্কার করলে কারোর সদস্যপদ গেছে, কারোর সদস্যপদ থেকেছে, অথবা যেহেতু এই 2 ধরনের উদাহরণই আছে, উনি দেখা যাচ্ছে হাইকোর্টে একটা রিট করে এটা বছরের পর বছর কায়দা করে ঝুলায় রাখলো। এটা মানে ওনার সদস্যপদ থাকা না থাকা নির্ভর করে সরকার এবং জামাতের সাথে কতটুকু বোঝাপড়া হবে সেটার উপরে। রোকন ভাই, আপনার জাতীয় সংসদ সদস্যের সদস্যপদ যাওয়ার ব্যাপারে সংবিধানের 70 অনুচ্ছেদটা খেয়াল করেন। ওখানে বলা আছে যে কেউ যদি দল থেকে পদত্যাগ করে তাহলে সংসদ সদস্য পদ যাবে। দল থেকে বহিষ্কৃত হলে কি হবে এ ব্যাপারে কিন্তু সংবিধানে কিছু বলা নেই। তো উনি তো হ্যাঁ, আপনার বহিষ্কৃত হয়েছেন, সেক্ষেত্রে কি হবে? আমার একটা নৈতিক স্খলনজনিত কোনো কথা আছে কিনা। হ্যাঁ, কিন্তু ওখানে আমি বলা আছে নৈতিক স্খলনজনিত কারণে আপনার স্খলন হলে সংসদ সদস্য পদ যেতে পারে। সেক্ষেত্রে নৈতিক স্খলনজনিত কারণে আদালত কর্তৃক 2 বছরের জেল হতে হবে, তারপরে সংসদ সদস্য পদ যাবে। হ্যাঁ, ওনার তো ঠিকই আদালতে বলছেন। যায় নাই বিষয়টা, আদালতের কোনো রায় নাই এই ক্ষেত্রে। আদালতের কোনো রায় নাই, এটা হওয়া সম্ভব না। কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে যে এই জাতীয় 2টা উদাহরণ আছে 2 ধরনের, সেটাকে মিনিমাইজ করে যদি সরকার এবং জামাত এক জায়গায় আসতে পারে, তাহলে ওনার সদস্য পদ না থাকাই ভালো। মানে ভালো এই কারণে, এই জাতীয় একটা মানুষ জাতীয় সংসদে বসে কথা বলবে, বাগাড়ম্বর করবে, সেটা জাতিকে শুনতে হবে, এটা জাতি আশা করে না। আচ্ছা, রোকন ভাই, ইতিপূর্বে আপনার বিএনপির একজন সংসদ সদস্য মেজর আখতারুজ্জামান, ওনাকে হ্যাঁ, বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। তারপরে আপনার নির্বাচন কমিশন কর্তৃক তার সদস্যপদ চলে গেছিল। তো এক্ষেত্রে আপনার একই ঘটনা, কিন্তু এদিকে আবার একজন নির্বাচন কমিশনার বলছেন যে না, তার সদস্যপদ যাবে না,
যেহেতু সংবিধানে নাই। আবার সাবেক একজন সংসদ সদস্য, এই নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, উনি বলছেন যে সংসদ সদস্যপদ থাকবে না। অর্থাৎ সংবিধানে এখানে পরিষ্কার কোনো দিক নির্দেশনা না থাকার কারণে এই বিতর্কটা আসছে। তো এইটা কি সংবিধানের কোনো দুর্বলতা কিনা? এখানে পরিষ্কার করা দরকার কিনা সংবিধানে? হ্যাঁ, সংবিধানের দুর্বলতা তো ৭০-৬৯-এর দুর্বলতা অবশ্যই আছে। সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আহ, নির্বাচন কমিশন তো সিদ্ধান্ত নেবে। নির্বাচন কমিশন জটিলতায় না যে এখানে আপিল বিভাগের একটা মতামত নিতে পারে, চেম্বার জজের মতামত নিতে পারে, নিয়ে তারপর ডিসিশন নিতে পারে। তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। পরবর্তীতে আমরা যখন সংবিধান সংশোধন করব, তখন সেটা সংবিধানের অংশ করে দিলেই হবে। আপনার উইল দেয়ার যে ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়, এটা করতে পারবে। এখানে তো এখানে তো আসলে আপনার সংসদ সদস্য পদত্যাগও করতে পারে, বহিষ্কৃতও হতে পারে, তাই না? তাহলে হ্যাঁ, সংবিধানে যে এখানে কোনো পরিষ্কার নির্দেশনা নাই, এটা দীর্ঘদিন ধরে, আজকে 54 বছরের সংবিধান, তাহলে এই জায়গাটা কি আমাদের সংসদ সদস্য রাজনীতিবিদদের চোখে পড়ে নাই, যেখানে সংশোধন করে একটা বিধিবিধান দেওয়া দরকার? এ ব্যাপারে আপনার 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 সাজেশন কি? সেটা না, সেটার উত্তর যারা জাতীয় সংসদে গিয়েছিল বা গিয়েছে তারাই দিতে পারবে। এর উত্তর তো আমি দিতে পারবো না। তবে আমি একজন নাগরিক হিসেবে মনে করি, একজন রাজনীতিবিদ হিসেবে মনে করি, সংবিধানের শুধু ৭০-১৯ নয়, বহু জায়গায় অস্পষ্টতা আছে, সেগুলো পরিষ্কার করা দরকার। আর একই সাথে আমি মনে করি সংবিধানের অনেক বিষয়গুলো একটি সরলীকরণ করা দরকার। সরলীকরণ করলে সাধারণ জনগণ বুঝতে পারে, থিম ঠিক থাকবে, সবকিছুই ঠিক থাকবে, কিন্তু ভাষার একটু সরলীকরণ করা দরকার। জি, রকম ভাই, অতীতে আপনার বহিষ্কৃত হওয়ার জন্য যেমন গোলাম মৌলা রনি, ওনার সংসদ সদস্য পদ যায়নি। আবার আপনার যেমন লতিফ সিদ্দিকী, উনি পদত্যাগ করেছিলেন, ওনার কি সংসদ সদস্য পদ গিয়েছিল? ওনারও যায়নি। এরকম এরকম কিন্তু একটা মানে বিপরীতমুখী কিন্তু একটা ইয়ে আছে, পদক্ষেপ আছে নির্বাচন হ্যাঁ, আমি কমিশনের। তো সে কথাটা আগেই বললাম যে দুই ধরনের উদাহরণ অতীতে আমাদের আহ, জাতীয় সংসদ বা নির্বাচন কমিশন সৃষ্টি করেছে। সেই ক্ষেত্রে আহ, সেই সুবিধাটা গাজী নজরুল ইসলাম সাহেব পেতে পারেন। আর এটা নির্ভর করবে জামাত এবং বিএনপি সমঝোতার উপরে, বা তাদের আহ, আহ, তারা কি সিদ্ধান্ত নেবে মিলে, সেটার উপর নির্ভর করবে। তাহলে এখন যদি ওনার সংসদ সদস্য পদ থাকে, তাহলে উনি কি স্বতন্ত্র সাংসদ হিসেবে থাকবেন, নাকি কয়েকদিন পরে জামাত আবার মাপ চাচ্ছে, জামাতে আবার আপনার অংশগ্রহণ করার জামাত তাকে নিয়ে নেবে, এই ধরনের কিছু করতে পারে? সেটা জামাতের সিদ্ধান্তের ব্যাপার, সেটা তো আর আমরা বাইরের থেকে বলতে পারবো না। তবে আইন কানুন এবং আহ, আহ, সামাজিক যে অবক্ষয় হয়েছে তার ফাঁক দিয়ে জামাত ইচ্ছা করলে তাকে তো আবার নিতেই পারে। একটা তদন্ত কমিটি করলো, তদন্ত কমিটি রিপোর্ট দিল যে না না না, এটা সে বিয়ে থা আগেই করছিল, এগুলো হচ্ছে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য, জামাতকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কতিপয় দুষ্ট লোক এই ঘটনা ঘটিয়েছে। হ্যাঁ, এটা বলতেই পারে, সেটা জামাতের ব্যাপার, এটা তো আমরা বলতে পারবো না। তবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখেছি এবং সেটা পরখ করে দেখার চেষ্টা করেছি, খুব ভালোভাবে দেখার চেষ্টা করেছি, তাতে আমার বা সবার মনে হয়েছে, বা জামাতেরও মনে হয়েছে, বিধায় তো তাকে বহিষ্কার করেছে, মনে হয়েছে যে তার সত্য। ঘটনাটা সত্য এবং সে দোষী। একই সাথে সে এই বিষয়ে ধরা পড়ার পরে এই সমস্ত তার স্ত্রীর দিয়ে স্টেটমেন্ট দেওয়াইতেছে, সে পড়তেও পারে না, তারপরে সে গোজামিল দিয়ে পড়ছে, তারপরে আবার এই বিয়ের কামিন নামা বানাচ্ছে, সেখানে ভুল ভ্রান্তি আছে, তারিখের সমস্যা আছে। যাই হোক, এগুলো বহু ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে ধরা পড়ার পরে। হ্যাঁ, তো আমাদের দেশের একজন নাগরিক হিসেবে
আমার মতটা হচ্ছে যে সে অন্যায় করেছে। হ্যাঁ, সে অন্যায় করেছে, সে অপরাধ করেছে এবং নৈতিকভাবে অধঃপতিত একজন ব্যক্তির আর তার নিজের থেকে আর সংসদে যাওয়া উচিত না। হ্যাঁ, এইটাই হলো খুব গুরুত্বপূর্ণ কথা, যে তার নিজের থেকেই, নৈতিকতার কারণে তার নিজের থেকে আর এগুলোর মধ্যে থাকা উচিত না। যাই হোক রোকন ভাই, গত আচ্ছা, আমি কয়েকদিন ধরে আরেকটু সামাজিক বলতে চাই এই বিষয়ে। আমাদের কুষ্টিয়ার সদরের মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজা যে কথাটা বলেছে, এই কথা তো মানুষের ভিতরে হাস্যরসের সৃষ্টি করেছে, যে কিয়ামতের পরে হয়তো আল্লাহ তাআলা সাতক্ষীরা থেকেই সাতক্ষীরার মানুষ থেকে জান্নাত দেওয়া শুরু করবেন। তা এখন মানুষ বলছে যে আমরা তো ওই সাতক্ষীরার দিকে এখন ধাবিত হচ্ছি, সাতক্ষীরায় যা জমি কিনবো, সাতক্ষীরার নাগরিকত্ব হব, যাতে কিয়ামতের পরে ওই জান্নাতে যাইতে পারি। এই জান্নাতে যাওয়ার সার্টিফিকেট মুফতি আমির হামজা দিয়েছে। এটা অত্যন্ত গর্হিত কাজ, কারণ এই এই দেশের মাটিতেই ঘুমিয়ে আছে হযরত শাহজালাল, হযরত শাহ পরাণ, চট্টগ্রামের 12 আউলিয়া, হ্যাঁ, বাগেরহাটের খানজাহান আলী সাহেব। তাদের পুণ্যভূমি থেকে মানুষ বেহেশতে যাবে না, বেহেশতে যাবে সাতক্ষীরা থেকে। আমি যাই হোক, মানে এটা তো কমপ্লিটলি, মানে কিয়ামতের পরে বিচার আসার পরে সিদ্ধান্ত হবে। আমার মনে করি যে মুফতি আমির হামজার ইমান ঠিক রাখতে হলে তাকে তওবা করা উচিত। উনি যে কথাটা বলছে এটা হচ্ছে শরিয়াতের পরিপন্থী, একজন ইমানদার মানুষের পরিপন্থী, শুধু রাজনৈতিক কারণে। উনি যে কথাটা বলছে, ওনার ইমান ঠিক রাখতে হলে মুফতি আমির হামজাকে তওবা করে আসতে হবে, না হলে ওনার ইমান থাকবে না। আচ্ছা, ঘটনা হলো যে কুষ্টিয়ার এমপি মুফতি আমির হামজা বলছেন যে সাতক্ষীরা থেকে মানুষ বেহেশতে যাওয়া শুরু করবে। তো উনি যদি এইভাবে বলতেন বিষয়টা, যে উনি যেহেতু আপনার কুষ্টিয়ার এমপি, যে কুষ্টিয়ার থেকেই মানুষ সাতক্ষীরা বেহেশতে যাওয়া শুরু করবে, তাহলে আপনার তো একটা বেহেশতে যাওয়ার সুযোগ ছিল, আপনার বাড়ি কুষ্টিয়া। তা বটে, তা বটে। হয়তো সে মনে করতেছে না যে কুষ্টিয়ায় কোনো পীর আউলিয়া আছে, বা উনি নিজেকে ওই জাতীয় যোগ্য মনে করেন না যে তার কারণে কুষ্টিয়ার লোক প্রথমে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে আর কি। আর এই বক্তব্যের ভেতর দিয়ে উনি মানে আপনাকেও বঞ্চিত করেছে আর কি। তাহলে তো বিষয়টা কনফার্ম হয়ে গেছিল প্রায়। যাই হোক, রকম ভাই, গত কয়েকদিন ধরে ফেসবুকে, জাতীয় আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় আমরা খেয়াল করছি, যে রাষ্ট্রপতি বা বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করবেন স্বাস্থ্যগত কারণে। অনেক আলোচনা চলছে, তাই নিশ্চয়ই আপনারও চোখে পড়েছে। এই বিষয়টা কি একটু বলবেন আপনি, ঘটনাটা কি আসলে? আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের সব কথা তো বিশ্বাস করা যায় না, আর আমি ব্যক্তিগতভাবে এটা খোঁজ নেওয়ার চেষ্টা করিনি। তো একজন রাষ্ট্রপতি তার স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতেই পারে। আর যদি কেউ পদত্যাগ করাতে চায়, সেক্ষেত্রে সাংবিধানিক যে প্রক্রিয়া আছে সেটা মানতে হবে। সেই সাংবিধানিক প্রক্রিয়ার ভিতরে রাষ্ট্রপতিকে তো জোর করে পদত্যাগ করানো যাবে না। সাংবিধানিক প্রক্রিয়া হচ্ছে, যদি উনি ভীষণভাবে নৈতিক স্খলনজনিত কোনো কাজে জড়িয়ে পড়েন, অথবা উনি পাগল হয়ে যান, তাহলে উনার রাষ্ট্রপতির পদ চলে যাবে। তা আমার মনে হয় যে সাহাবুদ্দিন সাহেবের বিষয় এখন ওইগুলো আসে নেই, তবে পদত্যাগ তো করতেই পারে, সেটা তো একান্ত নিজের ব্যাপার। আচ্ছা, এখন আপনার সরকার যদি চায়, সরকারের তো সংসদে সংখ্যাগরিষ্ঠতা আছে, সরকার যদি চায় তাহলে পদত্যাগ করাতে পারে। আর যদি পদত্যাগ না করেন সরকারের ইচ্ছা অনুযায়ী, তাহলে সরকার তাকে অভিশংসন করতে পারে, অভিশংসনে যেতে পারে। তো ইতিপূর্বে আমরা দেখেছি এইরকম, যে সরকারের কথায় পদত্যাগ করেছেন কোনো কোনো মহামান্য রাষ্ট্রপতি। তো আমরা আলোচনার শেষ দিকে আছি। রাষ্ট্রপতির কথা বলছেন? ইতিপূর্বে একজন রাষ্ট্রপতি, তাকে সরকার চাপ সৃষ্টি করার জন্য উনি পদত্যাগ করেছিলেন, বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগ করেছিলেন, আমাদের মনে আছে। হ্যাঁ হ্যাঁ, পদত্যাগ করেছিলেন, তাই না? আপনার নিশ্চয়ই মনে আছে।
মনে আছে ওই যে তো মানে মসজিদের মাইকের শব্দ হচ্ছে তো সব বিষয়ে একটু শোনা মাঝে ও মাঝে সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই বিষয়ে কি বললেন আপনি, বলেন, পরিষ্কার করেন। আমি বলছি যে সরকারের যেহেতু সংসদে সংখ্যাগরিষ্ঠতা আছে, সেক্ষেত্রে সরকার যদি চায় রাষ্ট্রপতিকে বলে পদত্যাগ করতে, এবং রাষ্ট্রপতি যদি পদত্যাগ না করেন, সেক্ষেত্রে সরকার ইচ্ছা করলে তার সংখ্যাগরিষ্ঠতা দিয়ে তাকে অভিশংসন করতে পারে। না, এটা পারেন না। কারণ অভিশংসন হবে তখনই যখন, আমি আগেই বলছি, নৈতিক স্খলন জনিত কোনো বড় ধরনের অপরাধ উনি করে থাকেন অথবা উনি পাগল হয়ে যান, তাহলে সেটা সেই ক্ষেত্রে অনাস্থা প্রস্তাব আনতে পারে। কিন্তু এটা যদি না হয়, সেই ক্ষেত্রে যত সংখ্যাগরিষ্ঠতাই থাক, তার জোর করে পদত্যাগ করাতে পারবে না। চাপ সৃষ্টি তো যে কোনো ভাবে করাতে পারে, দুটা বঙ্গভবনের দিকে দুটা মিছিল গেলেই তো চাপ সৃষ্টি হয়, সেটা করাতেই পারে, কিন্তু সাংবিধানিক ভাবে এর বাইরে করানোর কোনো সুযোগ নাই। এবং সংসদের যত সংখ্যাগরিষ্ঠতা থাক, রাষ্ট্রপতি যদি ওই দোষে দুষ্ট না হয়, তাহলে আর, এবং সে যদি পদত্যাগ না করে, তাহলে পদত্যাগ করানো যায় না সাংবিধানিক ভাবে। তো বদরুল চৌধুরীর ক্ষেত্রেও তো অনাস্থা প্রস্তাব আনতে হয় নাই। উনি সম্মানীয় ব্যক্তি, উনি সরকারের, তৎকালীন সরকারের অভিপ্রায় বুঝতে পেরেই উনি নিজের থেকেই পদত্যাগ করেছিলেন। জি রোকন ভাই, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী তার জোটের শরিক দল কয়েকজনকে আমন্ত্রণ করেছিলেন। তো এখন শরিক দল বলতে ওনারা বলেছিলেন যে জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল, এই ধরনের যুগপৎ আন্দোলনে ছিল, তাদের সবাইকে আমন্ত্রণ করবেন। পরবর্তীতে দেখা গেল যে কেউ কেউ গিয়েছেন, কেউ কেউ যায় নাই, আবার অনেককে আমন্ত্রণও করেন নাই। এখানে শরিক যারা আপনার অংশগ্রহণ করেছিলেন 24-এর গণঅভ্যুত্থানে, তাদেরকে যদি শরিক দল বলি, এই শরিক দলগুলোর আসলে আকাঙ্ক্ষা কি, তারা কি চাচ্ছে? এখন অনেকে, দু একজন মন্ত্রী হয়েছেন, দু একজন মন্ত্রী হতে পারেন নাই, দু একজন এমপি হয়েছেন, দু একজন এমপি নমিনেশনও পান নাই। এখন তাদের ভেতরে কখনো কখনো ক্ষোভ মিশ্রিত কথাবার্তাও শোনা যায়। এখন তারা কি ধরনের চিন্তা করছেন, এটা আপনাকে জিজ্ঞেস করছি। কারণ আপনারাও তো, আপনার দলও তো 24-এর আন্দোলনে ছিলেন, আপনারা অংশগ্রহণ করেছিলেন। আকাঙ্ক্ষাটা কি আপনাদের? শরিক দল বলতে বোঝায় হচ্ছে তাদের জোটে যারা ছিল তারা তাদের শরিক দল। এর বাইরে জুলাই আন্দোলনে অনেক দল অংশগ্রহণ করেছিল। আহ সেই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয় অংশগ্রহণ করেছিল, ছোট আকারের হোক আর বড় আকারের হোক, সামর্থ্য অনুসারে করেছে। তো শরিক দল, জাসদ তো শরিক দল না, বাংলাদেশ জাসদ তো শরিক দল না, এরকম শরিক দল না, অনেক দল আছে। আপনারা কি ওনাদের জোটে ছিলেন না? না না না, জোটে আমরা ছিলাম না। আপনারা কি যুগপৎ আন্দোলনও করেন নাই তাদের সঙ্গে, যুগপৎ সমঝোতার আন্দোলন তো ভিত্তিতে? করতেই পারে। যুগপৎ আন্দোলন তো হয়েছে, অনেক ক্ষেত্রে একই ধরনের কর্মসূচি মিলছে, কোনো সমস্যা নাই। যুগপৎ এক জিনিস। আর আমার জানা মতে খুব সেই এরশাদ আমলের মতো মানে তৃতীয় পক্ষের, অর্থাৎ সমন্বয়কারী ছিল, তাদের মাধ্যমে যুগপৎ লিয়াজো কমিটির মাধ্যমে যুগপৎ। কর্মসূচি দেওয়া হতো, সেরকম ছিল না। আচ্ছা, তাহলে এখন শরিক, যারা শরিক বলছি, সেই শরিকদের আকাঙ্ক্ষাটা কি, কি ধরনের আকাঙ্ক্ষা হতে পারে? সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রিকায় যেটা দেখলাম, শরিকদের আকাঙ্ক্ষা হচ্ছে তারা ক্ষমতার অংশীদারিত্ব চায়। বাংলাদেশের এটা একটা বড় ধরনের সমস্যা। আওয়ামী লীগ আমলেও তার দেখলাম, আসলে সবাই ক্ষমতার অংশীদারিত্ব চায়। আহ, রাজপথে থেকে আহ, আহ, গণতন্ত্রকে সুসংহত করা, সরকারকে গাইড করা, সরকারকে চাপের মধ্যে রাখা, এই জাতীয় কিছু বিষয় আসলে করতে চায় না। আপনি সবাই জানি, আমরা গণতন্ত্র তখনই টেকসই হয় এবং অর্থবহ হয় যখন মাঠের শক্তিশালী বা সংসদের শক্তিশালী বিরোধী দল থাকে। অর্থাৎ গণতন্ত্র শক্তিশালী বিরোধী দলের কর্মকাণ্ডের উপর, পজিটিভ কর্মকাণ্ডের উপর অনেকাংশে নির্ভর করে। যাই হোক, তারা কষ্ট করেছে, তারা ক্ষমতার অংশীদারিত্ব হতে চাতেই পারে, এটা আমি অন্যায়ের কিছু দেখি না। জি রোকন ভাই, আমরা অনেকক্ষণ আলোচনা করলাম।
আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আজকে আমাদের আপনার ব্যস্ত সময়ের মধ্যেও এখানে সময় দিয়েছেন। আপনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সেখান থেকে বেশ কিছু কথাবার্তা বলেছেন। এই জন্য চ্যানেল কর্তৃপক্ষ, সমকালীন ভাবনা কর্তৃপক্ষ এবং দর্শকদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। ধন্যবাদ আপনাকেও এবং সমকালীন ভাবনাকে একই সাথে সমকালীন ভাবনার সমস্ত দর্শক শ্রোতাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আবারও কোনো এক সময় দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সমকালীন ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনারা ধৈর্য ধরে অনেকক্ষণ অনুষ্ঠানটি উপভোগ করেছেন, অনুষ্ঠানটি শুনেছেন। এই জন্য আপনাদের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকে শেষ করছি। শুভরাত্রি।